নমস্কার সবাইকে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে আমরা কুড়িখানা ইতিহাসের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এ এসেছিল। সম্পূর্ণ বাংলায় ভিডিওটা হবে, ঠিক আছে? আর আজকে যে ভিডিওটা আমরা দেখব, অর্থাৎ আজকে ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1907 সালের কোন ঘটনার ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়েছিল? 1907 সালের কোন ঘটনার ফলে ভারতের জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত বা স্প্লিট হয়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1885-এ 28 ডিসেম্বর। ঠিক আছে, কে করেছিল? এ ও হিউম করেছিল, অর্থাৎ অ্যালান অক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে 28 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে। এই অর্গানাইজেশন অর্থাৎ জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয় 1907 সালের সুরাট অধিবেশনে। সুরাট অধিবেশনে, যেহেতু এই সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়, সেই জন্য এটাকে কি বলা হয়? সুরাট বিচ্ছেদ। সুরাট বিচ্ছেদ বা সুরাট স্প্লিট। সুরাট স্প্লিট বলা হয়। তাহলে 1907 সালের কোন ঘটনা, অর্থাৎ সুরাট সেশনে, 1907 সালের সুরাট সেশনে বা সুরাট অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়, একটা চরমপন্থী একটা নরমপন্থী। এবং এই সুরাট অধিবেশনের প্রেসিডেন্ট ছিল রাসবিহারী ঘোষ। এই সুরাট অধিবেশনের প্রেসিডেন্ট ছিল হচ্ছে রাসবিহারী ঘোষ। প্রেসিডেন্ট ছিল রাসবিহারী ঘোষ। তোমরা কিন্তু রাসবিহারী বোস এর সাথে কনফিউজ হবে না। রাসবিহারী বসু আলাদা একজন ব্যক্তি, রাসবিহারী ঘোষ আলাদা একজন ব্যক্তি। রাসবিহারী বসু হচ্ছেন একজন এক্সট্রিমিস্ট, আর রাসবিহারী ঘোষ হচ্ছেন একজন মডারেট। অর্থাৎ রাসবিহারী ঘোষ একজন নরমপন্থী ব্যক্তি এবং রাসবিহারী বসু একজন চরমপন্থী ব্যক্তি। এবং সুরাট অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ, বসু কিন্তু নয়। হ্যাঁ, এবং এই সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপি নদীর তীরে অবস্থিত। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সুরাট তাপি নদীর তীরে অবস্থিত। এবং এই অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে, নরমপন্থী এবং চরমপন্থী দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এবং এই যে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হলো, এরা আবার কবে মার্জ হয়? অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী দুজনে আবার একত্রিত হয় বা মার্জ হয় কত সালে? 1916 সালে। 1916 সালে। কোথায়? লখনৌতে। কোথায়? লখনৌতে। কোথায়? লখনৌর কংগ্রেস সেশনে। সেই জন্য এটাকে কি বলা হয়? লখনৌ প্যাক্ট বলে। সেই জন্য এটাকে কি বলে? 1916 সালে যখন নরমপন্থী এবং চরমপন্থী আবার মিলিত হলো, সেটা হয় কংগ্রেসের 1916 সালের লখনৌ অধিবেশনে। সেই জন্য এটাকে বলা হয় লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি। ঠিক আছে, তাহলে বিচ্ছেদ ঘটে 1907 সালে, আবার একত্রিত হয় 1916 সালে লখনৌতে, বিচ্ছেদ হয় সুরাটে। ওকে, মুসলিম লীগ কবে গঠিত হয়? মুসলিম লীগ গঠিত হয় 30 ডিসেম্বর 1906-তে। বঙ্গভঙ্গ কবে হয়? 16 অক্টোবর 1905-এ। এখানে ডেট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ কবে হয়? 16 অক্টোবর। মুসলিম লীগ কবে হয়? 30 ডিসেম্বর।
জাতীয় কংগ্রেস কবে গঠন করা হয়? 28 ডিসেম্বর। এই ডেট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় কিন্তু ডেট হিসেবে আসে। সুতরাং আমরা তো সালটা তো পড়বই, সঙ্গে সঙ্গে ডেটটাকেও কিন্তু আমাকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, চলো তাহলে 1 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সার অপশন এ, সুরাট সেশন। কোশ্চেন নাম্বার 2, সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিম্নলিখিত কোন শতাব্দীর দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিম্নলিখিত কোন শতাব্দীর দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল? অর্থাৎ এখানে যে কোন শতাব্দী, শতাব্দী বোঝার আগে আমাদের দেখতে হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু কবে হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763-তে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয়? 1763-তে এবং শেষ হয় 1800 সালের দিকে গিয়ে। 1763-তে এবং শেষ হয় 1800 সালের দিকে গিয়ে। ঠিক আছে, এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় হয়? বাংলা এবং বিহারে হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে কোথায় হয়? বাংলা এবং বিহারে হয়। তাহলে আমরা দেখলাম যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল 1763-তে। এবার তাহলে আমরা দেখব 1763 কোন শতাব্দীর মধ্যে পড়ছে। আচ্ছা তোমরা বলো তো এখন বর্তমানে কোন শতাব্দী চলছে? যেটা 2001 থেকে 2100 পর্যন্ত চলবে, এটা কোন শতাব্দী? এটা হচ্ছে 21st সেঞ্চুরি বা একবিংশ শতাব্দী। যদি বলা হয় 20th সেঞ্চুরি কোনটা বা বিংশ শতাব্দী কোনটা, তাহলে বিংশ শতাব্দী এটা শুরু হয়েছিল 1901 থেকে 2000 সাল পর্যন্ত। 19th সেঞ্চুরি বা ঊনবিংশ শতাব্দী এটা শুরু হয়েছিল 1801 থেকে 1900 পর্যন্ত। 18th সেঞ্চুরি এটা শুরু হয়েছিল 1701 থেকে 1800 পর্যন্ত। 18th সেঞ্চুরি 1701 থেকে 1800 পর্যন্ত। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়? 1763-তে হয়। 1763 এর মধ্যে কার মধ্যে পড়ছে? কোন শতাব্দীর মধ্যে পড়ছে? 18তম শতাব্দীর মধ্যে পড়ছে বা 18th সেঞ্চুরিতে মধ্যে পড়ছে। তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিম্নলিখিত কোন শতাব্দীর দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল, তাহলে কোন শতাব্দীর দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল? 18 শতাব্দী বা 18th সেঞ্চুরি, অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে শুরু হয়েছিল। বোঝা গেল শতাব্দী কিভাবে আমরা ক্যালকুলেট করব? আশা করি কোনো অসুবিধা নেই। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কেন্দ্র করে, এই সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটো উপন্যাস লেখে। একটা হচ্ছে আনন্দমঠ, একটা হচ্ছে আনন্দমঠ, আর একটা হচ্ছে দেবী চৌধুরী রানী। একটা হচ্ছে আনন্দমঠ আর একটা হচ্ছে দেবী চৌধুরী রানী। আনন্দমঠ পাবলিশড হয় 1882-তে, যেখানে বন্দে মাতরম গানের উল্লেখ আছে, যেখানে বন্দে মাতরম গানের উল্লেখ আছে। আর আমরা জানি 7th নভেম্বর 2025-এ বন্দে মাতরম এর 150 বছর পূর্তি হয়েছে। আমরা জানি 7th নভেম্বর 2025-এ বন্দে মাতরমের 150 বছর পূর্তি হয়েছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 2 এর সঠিক অ্যান্সার অপশন সি, 18th সেঞ্চুরি। কোন আন্দোলনটি অখিল ভারতীয় রাজনীতিতে, কোন আন্দোলনটি অখিল ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর প্রবেশকে চিহ্নিত করে? Which movement marked Mahatma Gandhi's entry into all India politics? তাহলে আমরা জানি মহাত্মা গান্ধী ভারতে এসেছিল 9th of January 1915।
জানুয়ারিটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, তার পরবর্তী এক বছর গান্ধীজি কোনো আন্দোলনের সাথে যুক্ত হয়নি। তিনি তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে তিনি সমস্ত ভারত প্রদক্ষিণ করেন বাই ট্রেন। ভারতে তার প্রথম আন্দোলন যেটা হয় সেটা হচ্ছে 1917 সালে। ভারতে তার প্রথম আন্দোলন যেটা হয় সেটা 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ। তার দ্বিতীয় আন্দোলন 1918-তে আহমেদাবাদ শ্রমিক ধর্মঘট এবং 1918 সালেই খেদা সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহ বা আহমেদাবাদ শ্রমিক ধর্মঘট বা খেদা সত্যাগ্রহ প্রত্যেকটাই কিন্তু একটা কি বলবো একটা জায়গাকে কেন্দ্র করে আন্দোলনটা গঠিত হয়েছিল, সর্বভারতীয় ভাবে নয়। যদি বলা হয় সর্বভারতীয় ভাবে গান্ধীজির প্রথম কোন আন্দোলনে তিনি অংশগ্রহণ করে যেখানে সমস্ত ভারত পার্টিসিপেট করেছিল, তাহলে হচ্ছে অপশন ডি, খিলাফত মুভমেন্ট অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট, যেখানে সর্বপ্রথম গান্ধীজি সর্বভারতীয় পলিটিক্সে নিজেকে প্রবেশ করান, যেখানে গান্ধীজি সর্বভারতীয় পলিটিক্সে বা সর্বভারতীয় রাজনীতিতে নিজের প্রবেশ করান। আগের যে আন্দোলনগুলো ছিল সেটা স্থানীয় আন্দোলন ছিল, কয়েকটা জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, কিন্তু খিলাফত বা নন কোঅপারেশন মুভমেন্ট এটাই ছিল গান্ধীজির প্রথম আন্দোলন যেটা সমস্ত ভারতবর্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার কি হবে? অপশন ডি, খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট। এখানে দুটো আন্দোলনের কথা আছে, একটা যে খিলাফত আন্দোলন শুরু হয় 1919 এবং শেষ হয় 1924-এ। 1919 এবং শেষ হয় 1924-এ গিয়ে। এবং নন কোঅপারেশন মুভমেন্ট যেটা কিনা খিলাফত আন্দোলনের একটা পার্ট ছিল, যেটা শুরু হয় 1 আগস্ট 1920-তে এবং শেষ হয় 5 ফেব্রুয়ারি 1922-তে চৌরি চৌরা হত্যাকাণ্ডের পর সময়। নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন শুরু হয় 1 আগস্ট 1920-তে এবং শেষ হয় 5 ফেব্রুয়ারি 1922-তে চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং অফিসিয়ালি এই আন্দোলন শেষ হয় 12 ফেব্রুয়ারি 1922-তে। অফিসিয়ালি এই আন্দোলন শেষ হয় 12 ফেব্রুয়ারি 1922-তে। নেক্সট কোশ্চেন, 1858 সালের পর গভর্নর জেনারেলের পদটি পরিবর্তন করে কি রাখা হয়েছিল? আমরা জানি 1857 সালে কি হয়? মহাবিদ্রোহ হয়। মহাবিদ্রোহকে আমরা সিপাহী বিদ্রোহ বলে থাকি। এবং এই সিপাহী বিদ্রোহের ফলস্বরূপ কি হয়? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন বা কোম্পানি রুলের অবসান ঘটছে। 1857 সালের মহাবিদ্রোহের ফলস্বরূপ কি হয়? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বা কোম্পানি রুল, এটা শুরু হয়েছিল 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, সেটা শেষ হয় 1858-তে এসে। ঠিক আছে, এবং শুরু হয় ক্রাউন রুল। এটা স্টার্ট হয় 1858 থেকে 1947 পর্যন্ত। এবং এই ক্রাউন রুলের প্রথম যে আইনটি এসেছিল সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট
1858, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। সেখানে সেখানে বলা হচ্ছে কি, সেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটাকে লুপ্ত করে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে কি আসছে, ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং তার পরিবর্তে কি আসছে, ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং তার পরিবর্তে কি আসছে, ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে গভর্নর জেনারেলের পদটি পরিবর্তন করে কি রাখা হয়েছিল, অপশন বি, ভারতের ভাইসরয় অফ ইন্ডিয়া রাখা হয়েছিল। যদি বলা হয় প্রথম ভাইসরয় কে, তাহলে অ্যান্সার কি হবে, লর্ড ক্যানিং। যদি বলা হয় প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, তাহলে ওয়ারেন হেস্টিংস। যদি বলা হয় প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, তাহলে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়াকে লর্ড ক্যানিং, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে চক্রবর্তী রাজাগোপালাচারী। বোঝা গেছে? চলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় বারে বারে কোশ্চেন আসে, যে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে, প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে। এইগুলো কিন্তু পরীক্ষায় বারে বারে আসে, এগুলো খুবই কনফিউজড। সুতরাং তোমরা ভালো করে এগুলোকে পড়াশোনা করবে, ঠিক আছে? নাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে অপশন দেখে তোমরা কনফিউজ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, 1931 সালের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি কে ছিলেন? 1931 সালের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি কে ছিলেন? আমরা কোশ্চেনে আসবো, তার আগে একটু ডিটেলসে জেনে নিই দ্বিতীয় গোলটেবিল বৈঠক কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কোথায় হয়েছিল, একটু জেনে তারপরে কোশ্চেনটাতে আসছে। ওকে, 1919-এ কি আসে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, বা এটাকে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বলা হয় থাকে। এখানে বলেছিল, ব্রিটিশ গভর্নমেন্ট বলছে যে ভারতবর্ষে আমরা একটা দায়িত্বশীল গভর্নমেন্ট তৈরি করব। এবং এখানেও বলা হয়েছে এই আইনটি ভারতে কেমন ভাবে কাজ করছে সেটাকে দেখার জন্য আমরা 10 বছর পর একটা কমিশন গঠন করব, এবং সেই কমিশনের কাজ হবে এটাকে পর্যবেক্ষণ করা এই আইনটি ভারতীয়দের মধ্যে কেমন প্রভাব ফেলেছে। সেই হিসেবে একটা কমিশন অ্যাপয়েন্ট করা হয় যার নাম হচ্ছে সাইমন কমিশন। সাইমন কমিশন। এবং একটা আশ্চর্যের ব্যাপার এই হলো যে এই কমিশনটার দায়িত্ব ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ভারতীয়দের ওপর কি প্রভাব ফেলেছে। ওকে, তাহলে যে আইনটা ভারতীয়দের ওপর প্রভাব ফেলেছে সেটাকে দেখার জন্য যে কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানে ভারতীয়দের থাকা উচিত ছিল, তাই না? কিন্তু সাইমন কমিশনে কোনো ভারতীয় ছিল না, সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। তার ফলস্বরূপ আমরা দেখেছি ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল হচ্ছে, এবং এই সাইমন কমিশনের মিটিং এ বা মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবে লালা রাজপথ রায় মৃত্যু করছে। এর ফলস্বরূপ কংগ্রেস বলছে আমরা সাইমন কমিশনকেও মানি না, মোহাম্মদ আলী জিন্না বলছে আমিও মানি না, অর্থাৎ মুসলিম লীগ বলছে আমিও মানি না। এবং তখন ব্রিটিশ গভর্নমেন্ট কংগ্রেসকে বলছে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে একটা রিপোর্ট পেশ করো। সেই জন্য কংগ্রেস তার রিপোর্ট পেশ করে, যেটাকে বলা হচ্ছে নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট। এবং পরবর্তীকালে জিন্না দেখছে এই নেহেরু রিপোর্টে তো মুসলিমদের সম্পর্কে তো কিছু বলা নেই। ওকে, তাহলে মুসলিমদেরকে পেছনে ফেলে রাখা হচ্ছে, মুসলিমদের কথা শোনা হচ্ছে না। সেই জন্য মোহাম্মদ আলী জিন্নাও তার কিছু বক্তব্য পেশ করে, যেটাকে বলা হয় জিন্নাস 14 পয়েন্ট, যেটাকে বলা হয় জিন্না 14 পয়েন্ট।
এই তিনটে অর্থাৎ সাইমন কমিশন রিপোর্ট, নেহেরু রিপোর্ট এবং জিনিয়াস 14 পয়েন্ট, এই তিনটে রিপোর্টটাকে ডিসকাস করার জন্য 1930 থেকে শুরু করে 1932 পর্যন্ত 1930 থেকে শুরু করে 1932 পর্যন্ত লন্ডনে তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়। এই তিনটে রিপোর্টকে পর্যালোচনা করার জন্য 1930 থেকে শুরু করে 1932 পর্যন্ত লন্ডনে তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়। ঠিক আছে, 1930-এ যে রাউন্ড টেবিল কনফারেন্স হয় সেখানে কংগ্রেসের কোনো প্রতিনিধি অংশগ্রহণ করেনি। এবার ব্রিটিশ গভর্নমেন্ট দেখছে সেই সময় কংগ্রেস তো ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যদি কংগ্রেসই যদি এই গোল টেবিল বৈঠকে পার্টিসিপেট না করে তাহলে এই বৈঠকের মানেই কোনো কিছু দাঁড়াবে না। সেই জন্য তৎকালীন ভাইসরয় আরউইন গান্ধীজির সাথে দেখা করে এবং গান্ধীজির সাথে আরউইনের একটি চুক্তি হয় যেটাকে আমরা গান্ধী আরউইন চুক্তি বলছি, এটা হয় 1931 সালে। ওকে, এবং তার ফলস্বরূপ 1931 সালের গোল টেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেন। ওকে, তাহলে এখানে কি বলেছে, 1931 সালের দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি কে ছিলেন? তাহলে তোমরা অ্যান্সারটা বলো কি হবে? অপশন সি, মহাত্মা গান্ধী হবে। ওকে, তাহলে এবার তোমরা বলো, কমেন্টে জানাবে যে এমন দুজন ব্যক্তির নাম বলো যারা তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সেই পার্টিসিপেট করেছিলেন। এমন দুজন ব্যক্তির নাম বলো যারা তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সেই পার্টিসিপেট করেছিলেন, তোমরা কমেন্টে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, স্বদেশী আন্দোলন সম্পর্কে নিচের কোনটি ভুল? ওকে, স্বদেশী আন্দোলন কবে হয়েছিল? স্বদেশী আন্দোলন শুরু হয় 7th of August 1905 বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ। 7th আগস্ট 1905 স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটে। ঠিক, তাহলে স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গের বিরুদ্ধে ব্রিটিশদের প্রতি একটা বিরোধ সৃষ্টি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল আমরা স্বদেশী দ্রব্য গ্রহণ করব এবং বিদেশি দ্রব্য বয়কট করব। ওকে, এবং সেটা সূত্রপাত হয় 7th আগস্ট 1905 কলকাতার টাউন হলে। 7th আগস্ট 1905 কলকাতার টাউন হলে, এবং এই অধিবেশন এই সময় 7th আগস্ট 1905 এখানেই প্রথম অ্যাজ এ পলিটিক্যাল স্লোগান হিসেবে প্রথম বন্দে মাতরমকে ব্যবহার করা হয়। প্রথম বন্দে মাতরমকে ইউজ করা হয়। তাহলে এবার কোশ্চেনে চলে আসি, নিচের কোনটি ভুল? এই আন্দোলনে মহিলারা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছিলেন, একদম ঠিক, এটা তো ভুলই নয়। কারণ আমরা জানি স্বদেশী আন্দোলনই হচ্ছে এমন একটা আন্দোলন যেখানে প্রথম মহিলারা পার্টিসিপেট করে। ওকে, তাহলে এটা সঠিক।
এবার দেখছি শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট পালন করেছিল, এটাও সঠিক। শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট পালন করেছিল বঙ্গভঙ্গের তীব্র প্রতিবাদে। এরপরে কি দেখছি, ছাত্ররা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছিল, এটাও সঠিক। আমরা জানি যে সেই সময় স্টুডেন্টরা কি করেছিল, যে যে সমস্ত ব্রিটিশ স্কুল কলেজগুলো ছিল সেগুলোকে ত্যাগ করে করে তারা বেরিয়ে এসেছিল। সেই সময় আমরা জানি কলকাতায় বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা হয়, যার প্রথম প্রিন্সিপাল কে? অরবিন্দ ঘোষ। যার প্রথম প্রিন্সিপাল কে? অরবিন্দ ঘোষ। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে উচ্চবিত্ত মুসলমানদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল, এটা কিন্তু পায়নি। উচ্চবিত্ত মুসলমানদের কাছ থেকে স্বদেশী আন্দোলন কোনো সমর্থনই পায়নি, কারণ তারা মনে করেছিল যে স্বদেশী বেঙ্গলটা যে বঙ্গভঙ্গ হয়েছিল, অর্থাৎ বেঙ্গলকে যে ভাগ করা হয়েছিল, এতে তাদের উন্নতি হবে। তারা এতদিন যে হিন্দুদের থেকে পিছিয়ে পড়েছিল, এবার হয়তো তারা এগিয়ে আসার সুযোগ পাবে। সেই জন্য তারা বঙ্গভঙ্গকে ভালো চোখে দেখেছিল। সেই কারণেই বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ স্বদেশী এবং বয়কট আন্দোলনে উচ্চবিত্ত মুসলমানরা কোনো পার্টিসিপেট বা অংশগ্রহণ করেনি। ঠিক, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। ড্যাশ সালের সাঁওতাল বিদ্রোহ, ড্যাশ সালের সাঁওতাল হুল এর স্মরণে ভারতে প্রতি বছর 30শে জুন হুল দিবস পালন করা হয়। তাহলে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বা হুল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 সালে হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1850 সালে হয়েছিল। কত তারিখে হয়েছিল? 30শে জুন তারিখে হয়েছিল। কত তারিখে হয়েছিল? 30শে জুন তারিখে হয়েছিল। এবং সেই দিনকে আমরা কি দিবস পালন করি? সেদিনকে আমরা হুল দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, এটা কোথায় হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ বাংলা, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় সাঁওতাল অধ্যুষিত যে এলাকাগুলো ছিল, সেখানে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এর নেতাকে সিধু কানু। এর প্রধান নেতাকে সিধু কানু। ওকে, এবং এর রেজাল্ট কি হয়েছিল? ব্রিটিশদের উপর এই আন্দোলন এত প্রভাব বিস্তার করে যে এর ফলশ্রুতি তারা সাঁওতাল পরগনা তৈরি করেছিল। এর ফলস্বরূপ ব্রিটিশরা সাঁওতাল পরগনা তৈরি করেছিল। তাহলে কোশ্চেন নাম্বার 7, হুল দিবস কবে পালন করা হয়? 30শে জুন। এটা কেন পালন করা হয়? সাঁওতাল বিদ্রোহের স্মরণে। সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 8, 1920 সালের অসহযোগ আন্দোলন নিচে সবকটি অন্তর্ভুক্ত ছিল, কোনটি ছাড়া? অসহযোগ আন্দোলন নামটার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে এই নামটা মানে অসহযোগ, মানে আমরা তোমার সাথে সহযোগিতা করব না। ঠিক আছে, আমরা তোমার সাথে সহযোগিতা করব না, আমরা তোমাদের কোনো আইন কানুন মানবো না, আমরা তোমাদের যে খাজনা সেগুলো দেব না, অর্থাৎ তোমাদের সাথে আমরা অসহযোগিতা করব। দ্যাটস ওয়াই এই আন্দোলনের নাম কি? অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট। ওকে, তাহলে 1920 সালে যে অসহযোগ আন্দোলন হয়, এই অপশনগুলির মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত, কোনগুলো ছিল আর কোনগুলো ছিল না? তাহলে অসহযোগ আন্দোলনে তারা কর দিতে অস্বীকার করে, একদম খাজনা দেবো না, ব্রিটিশ গভর্নমেন্টকে কোনো খাজনা দেবো না, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত স্কুল কলেজ বর্জন করব, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত স্কুল কলেজে যাব না, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের বা ব্রিটিশদের তৈরি কোনো আদালতে আমরা পার্টিসিপেট করব না, ব্রিটিশ গভর্নমেন্টের কোনো আদালতে আমরা পার্টিসিপেট করব না। ঠিক আছে,
অপশন ডি ভায়োলেন্ট অ্যাটাকস অন অফিসিয়াল, কর্মকর্তাদের উপর সহিংস আক্রমণ করব। আমাদেরকে বুঝতে হবে অসহযোগ আন্দোলন তথা নন কোঅপারেশন মুভমেন্টের নেতা কে ছিল? গান্ধীজি। গান্ধীজির আন্দোলন দুটো ভিত্তির উপর দাঁড়িয়ে, একটা সত্য, একটা অহিংসা, যেটাকে আমরা কি বলি? সত্যাগ্রহ বলি। অর্থাৎ গান্ধীজির আন্দোলন কার উপর দাঁড়িয়ে? সত্যাগ্রহের উপর দাঁড়িয়ে, অর্থাৎ সত্য ও অহিংসার উপর দাঁড়িয়ে। ওকে, তাহলে গান্ধীজি যে আন্দোলনের সাথে যুক্ত সেখানে সত্য থাকবে এবং অহিংসা থাকবে, অর্থাৎ সেখানে হিংসার কোনো জায়গা নেই। তাহলে অপশন ডি কি বলছে? ভায়োলেন্ট অ্যাটাকস, সহিংস আক্রমণ। এটা কি অসহযোগ আন্দোলনের পার্ট হতে পারে? কোনোভাবেই হতে পারে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। এখানে বলেছে কি 1920 সালে অসহযোগ আন্দোলন নিচের সবকটি অন্তর্ভুক্ত ছিল, কোনটি ছাড়া? তাহলে গান্ধীজির অসহযোগ আন্দোলনে কিন্তু কোনো হিংসার কোনো স্থান ছিল না। তাহলে অপশন ডি ছাড়া সবকটাই সঠিক। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, কোন আইনটি ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকারের অবসান ঘটিয়েছিল? কোন আইনটি ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকারের অবসান করেছিল? তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 সালে লন্ডনে, এবং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্রিটিশ ক্রাউনের কাছে যাচ্ছে, তারা ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ রাজার কাছে যাচ্ছে এবং তারা বলছে যে আমি ব্রিটিশ ক্রাউনকে বার্ষিক 4 লাখ পাউন্ড দেবো, বার্ষিক 4 লাখ পাউন্ড দেবো। এর ফলশ্রুতিতে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয় ইন্ডিয়া এবং ইস্ট এশিয়ান কান্ট্রিতে ট্রেড মনোপলি। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় 1600 খ্রিস্টাব্দে লন্ডনে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা তৈরি করেছিল তারা ব্রিটিশ ক্রাউনের কাছে যায় এবং তারা ব্রিটিশ ক্রাউনকে বলে আমরা তোমাকে 4 লক্ষ টাকা দেবো। এর ফলস্বরূপ ব্রিটিশ ক্রাউন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিচ্ছে ইন্ডিয়া এবং ইস্ট এশিয়ান কান্ট্রিতে ট্রেড মনোপলি বা বাণিজ্যের একাধিপত্য। এর অর্থ কি? এর অর্থ এই হলো যে ইন্ডিয়া তথা ইস্ট এশিয়ান কান্ট্রিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর কোনো ইংরেজ কোম্পানি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এটাকেই আমরা কি বলছি? ট্রেড মনোপলি। এটাকেই আমরা কি বলছি? ট্রেড মনোপলি। ওকে, যেটা শুরু হয়েছিল 1600 খ্রিস্টাব্দতে। ওকে, যেটা শুরু হয়েছিল 1600 খ্রিস্টাব্দতে, কিন্তু 1833-এ আসে চার্টার অ্যাক্ট। 1833-এ আসে চার্টার অ্যাক্ট। সেখানে ব্রিটিশদের ট্রেড মনোপলি বা বাণিজ্যে একাধিপত্য এটাকে সমাপ্ত করা হয় শুধু দুটো ক্ষেত্র বাদ দিয়ে। শুধু দুটো ক্ষেত্র বাদ দিয়ে, একটা ফ্রি ট্রেড আর একটা ট্রেড উইথ চায়না। একটা ফ্রি ট্রেড আর একটা ট্রেড উইথ চায়না, এই দুটো ক্ষেত্র বাদ দিয়ে সমস্ত জায়গায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলিকে সমাপ্ত করে কে? চার্টার অ্যাক্ট 1833। পরবর্তীকালে 1813 পরবর্তীকালে 1833-এ আসে আরেকটি চার্টার অ্যাক্ট। পরবর্তীকালে 1833-এ আসে আরেকটি চার্টার অ্যাক্ট। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি পুরোপুরি সমাপ্ত করে দেওয়া হয়। অর্থাৎ 13-তে শুধু দুটো ক্ষেত্র বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে ট্রেড মনোপলি বন্ধ করে দেওয়া হয় এবং 33-এ এই যে দুটো ক্ষেত্র বাদ ছিল
এই দুটো ক্ষেত্রেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলিটাকে অ্যাবলিশড বা সমাপ্ত বা রিপিল করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার তোমরাই বলো যে কোশ্চেন নাম্বার 9 এর সঠিক অ্যান্সার কোনটা হবে? কোশ্চেন নাম্বার 9 এর সঠিক অ্যান্সার কি হবে? ট্রেড মনোপলি প্রথম কোন অ্যাক্টের মাধ্যমে শেষ করা হয়েছিল? চার্টার্ড অ্যাক্ট 1813 এর মাধ্যমে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, চলো নেক্সট। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ক্লাস সম্বন্ধে তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা নিঃসংকোচে নিচে কমেন্ট করবে, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 10, কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল যখন গান্ধীজি নিম্নলিখিত কোন ঔপনিবেশিক নীতির বিরুদ্ধে 6 এপ্রিল 1919 অহিংস প্রতিবাদ দিবস পালন করার জন্য সমস্ত ভারতীয়দের আহ্বান জানিয়েছিলেন? ওকে, 1915-তে একটা আইন আসে, তার নাম ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট। তে একটা আইন আসে, তার নাম ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং সেই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট কিরকম ভাবে কাজ করছে তার দেখার জন্য, সেটাকে পর্যালোচনা করার জন্য একটা কমিশন গঠন করা হয়। সেটা করা হয় ডিসেম্বর 1917-এ। ডিসেম্বর 1917-এ, যেটা হচ্ছে যার নাম রাওলাট কমিশন। যার নাম রাওলাট কমিশন, ডিসেম্বর 1917-এ। এই রাওলাট কমিশন তার রিপোর্ট পেশ করে এবং তার এগেইনস্টে বিল বা তার রিপোর্ট পেশ করে ফেব্রুয়ারি 1919-এ। এবং সেই সময় আসে হচ্ছে রাওলাট বিল। এই সময় আসে রাওলাট বিল। পরবর্তীকালে এই রাওলাট বিল মার্চ 1919-এ হয়ে যায় রাওলাট অ্যাক্ট। মার্চ 1919-এ হয়ে যায় রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, তাহলে 1915 সালে একটা অ্যাক্ট এসেছিল বিপ্লবীদেরকে দমন করার জন্য। ভারতে বিপ্লবী যে আন্দোলন হচ্ছিল সেটাকে দমন করার জন্য 1915 সালে একটা আইন আছে, তার নাম ডিফেন্স অফ দ্য ইন্ডিয়া অ্যাক্ট 1915। সেই আইনটা কেমন ভাবে কাজ করছে সেটাকে পর্যালোচনা করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা কমিশন অ্যাপয়েন্ট করে 1917 সালের ডিসেম্বর, রাওলাট কমিশন, যার চেয়ারম্যান ছিলেন স্যার সিডনি রাওলাট। এবং সেই রিপোর্ট পেশ করা হয় ফেব্রুয়ারি 1919-এ, যাকে বলা হয় রাওলাট বিল। পরবর্তীকালে এই রাওলাট বিল মার্চ 1919-এ এই রাওলাট বিল রাওলাট অ্যাক্টে পরিণত হয়। যখন ফেব্রুয়ারি 1919-এ রাওলাট বিল আসে, তখন গান্ধীজি এর প্রতিবাদ স্বরূপ তিনি 24শে ফেব্রুয়ারি 1919-এ বম্বেতে প্রতিষ্ঠা করছে সত্যাগ্রহ সভা। এবং তিনি সেই সময় একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিচ্ছে, নো আপিল, নো দালিল, নো আকিল। তিনি সেই সময় একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বা উক্তি দিচ্ছেন, নো আপিল, নো দালিল, নো উকিল। ওকে, এবং পরবর্তীকালে মার্চ 1919-এ যখন এই বিলটি আইনে পরিণত হয়, তখন তিনি সমস্ত দেশবাসীকে জানান যে 30শে মার্চ 1919-এ আমরা সমস্ত দেশব্যাপী এই আইনের তীব্র প্রতিবাদ করব। সমস্ত দেশবাসী এই আইনের তীব্র প্রতিবাদ করব 30শে মার্চ 1919, এবং সেই সময় শুরু হয় রাওলাট সত্যাগ্রহ।
এবং সেই সময় শুরু হয় রাওলাট সত্যাগ্রহ। পরবর্তীকালে এই 30শে মার্চ এই ডেটটা পরিবর্তন করে করা হয় 6 এপ্রিল। এই ডেটটাকে পরিবর্তন করে করা হয় 6 এপ্রিল 1999 রাওলাট অ্যাক্টের প্রতিবাদে। তাহলে অপশন কোশ্চেন নাম্বার 10 এর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট করবে, আমরা উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো। কোশ্চেন নাম্বার 11, নিচের কোন নামটির সাথে ফরাজি আন্দোলন যুক্ত? নিচের কোন নামটির সাথে ফরাজি আন্দোলন যুক্ত? ফরাজি আন্দোলন কবে হয় যদি বলে, ফরাজি আন্দোলন কবে হয়? 1818 সালে ফরাজি আন্দোলন হয়। সেই সময় ইসলাম ধর্মের যে সমস্ত কুসংস্কার গুলো ছিল তাকে দূর করার জন্য ভারতবর্ষে ফরাজি মুভমেন্ট হচ্ছে, এবং এই ফরাজি মুভমেন্টকে নেতৃত্ব কে দিচ্ছে? হাজী শরিয়তুল্লাহ। এই ফরাজি মুভমেন্টকে নেতৃত্ব কে দিচ্ছে? হাজী শরিয়তুল্লাহ। তাহলে ফরাজির আন্দোলনের সাথে কোন নামটি যুক্ত? অপশন সি, হাজী শরিয়তুল্লাহ নামটি যুক্ত। কোশ্চেন নাম্বার 12, বাল গঙ্গাধর তিলক কর্তৃক প্রতিষ্ঠিত হোম রুল লীগের সদর দপ্তর কোথায় ছিল? বাল গঙ্গাধর তিলক কর্তৃক প্রতিষ্ঠিত হোম রুল লীগের সদর দপ্তর কোথায় ছিল? কোশ্চেনটা যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে হোম রুল লীগ কি। হোম রুল লীগ, হোম রুল মানে স্বরাজ আমরা বলতে পারি। স্বরাজ অর্থাৎ আমাদের দেশে শাসন করার অধিকার একমাত্র আমাদেরই আছে। ওকে, দ্যাট ইজ হোম রুল লীগ। হোম রুল লীগ, ভারতে দুটো হোম রুল লীগ ছিল। ভারতে কটা হোম রুল লীগ ছিল? দুটো হোম রুল লীগ ছিল। একটা হচ্ছে তিলকের অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের, যেটাকে বলা হয় ইন্ডিয়ান হোম রুল লীগ। আর একটা হচ্ছে অ্যানি বেসান্তের, একটা হচ্ছে অ্যানি বেসান্তকে, এটা হচ্ছে অল ইন্ডিয়া হোম রুল লীগ, যেটাকে বলা হয় অল ইন্ডিয়া হোম রুল লীগ। এটাকে বলা হচ্ছে অল ইন্ডিয়া হোম রুল লীগ। তিলকের যে ইন্ডিয়ান হোম রুল লীগ ছিল, তাই এর হেডকোয়ার্টার ছিল হচ্ছে পুনেতে। অ্যানি বেসান্তের যে হোম রুল লীগ ছিল তার হেডকোয়ার্টার ছিল আদিয়ার। তার হেডকোয়ার্টার ছিল আদিয়ার, যেটা ম্যাড্রাসে অবস্থিত, অর্থাৎ তামিলনাড়ু বা চেন্নাইতে অবস্থিত। তিলকের হোম রুল লীগ স্টাবলিশড হয়, তিলকের হোম রুল লীগ স্টাবলিশড হয় এপ্রিল 1916-তে। অ্যানি বেসান্তের হোম রুল লীগ স্টাবলিশ হয় সেপ্টেম্বর 1916-তে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? বাল গঙ্গাধর তিলক কর্তৃক প্রতিষ্ঠিত হোম রুল লীগের সদর দপ্তর কোথায়? কোথায়? পুনা। তাহলে পুনা কোথায় আছে? অপশন এ তে আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13, নিচের কোনটি ঊনবিংশ শতাব্দীতে ভারতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র প্রতিরোধ ছিল? নিচের কোনটি ঊনবিংশ শতাব্দীতে ভারতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র, সব থেকে বড় সশস্ত্র প্রতিরোধ ছিল? কোন শতাব্দীতে? ঊনবিংশ শতাব্দী, অর্থাৎ 19th সেঞ্চুরি। আমরা একটু আগে দেখলাম না 19th সেঞ্চুরি কত থেকে কতর মধ্যে? 19th সেঞ্চুরি
1801 থেকে শুরু করে 1900 পর্যন্ত 19 সেঞ্চুরি, তাই তো? কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। তাহলে 1801 থেকে 1900-র মধ্যে সবচেয়ে বড়, ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বড় ঔপনিবেশিক, সবচেয়ে বড় সশস্ত্র প্রতিরোধ কি? সবাই জানো, এটা 1857 সালে হয় সিপাহী বিদ্রোহ। এটা 1857 সালে হয় সিপাহী বিদ্রোহ, এটাকে আমরা মহাবিদ্রোহ বলে থাকি। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 13 এর সঠিক অ্যান্সার অপশন বি। এবং যদি বলা হয় এই আন্দোলনের সূত্রপাত কোথা থেকে হয়েছিল, যদি বলা হয় মহাবিদ্রোহের আন্দোলনের সূত্রপাত কোথা থেকে হয়, প্রথম এই আন্দোলনের সূত্রপাত হয় বহরমপুরে, বা আমরা বলতে পারি ব্যারাকপুর। ব্যারাকপুরে 29 মার্চ 1857-এ, যেখানে মঙ্গল পান্ডে বলেছিল আমি এনফিল্ড রাইফেল ইউজ করব না, এবং সে এনফিল্ড রাইফেলের যে কার্তুজ সেটা নাকি গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি ছিল, এবং যেটাকে দাঁত দিয়ে ছিটতে হতো। সেই জন্য মঙ্গল পান্ডে তিনি বলেন আমি এনফিল্ড রাইফেল ইউজ করব না। তার ফলস্বরূপ তিনি বিদ্রোহের সৃষ্টি করেন এবং তাকে ব্রিটিশরা সেই বিদ্রোহের সূত্রপাতের জন্য তাকে ফাঁসি দেওয়া হয়, মঙ্গল পান্ডেকে। ওকে, এবং সেটা হয়েছিল 29 মার্চ 1857-এ। সেই আন্দোলনটা মেরাট, যেটা বর্তমানে উত্তরপ্রদেশের অংশ, সেখানে সেই আন্দোলনের আগুন পৌঁছায় 24 এপ্রিল 1857-এ, 24 এপ্রিল 1857-এ। এবং অফিসিয়ালি এই আন্দোলনের সূত্রপাত হয় তথা সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয় 10th মে 1857-এ মিরাটে। 10th মে 1857-এ মিরাটে। ওকে, নেক্সট কোশ্চেন। 1857 সালের যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় রানী লক্ষ্মীবাঈ কোথা থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তাহলে দেখি। মহাবিদ্রোহের নেতৃত্ব দিল্লি থেকে দেয় দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি থেকে দেয়। লখনৌ থেকে দেয় হচ্ছে বেগম হজরত মহল। বেগম হজরত মহল লখনৌ থেকে দেয়। কানপুর থেকে দেয় নানা সাহেব। কানপুর থেকে দিচ্ছে। ঝাঁসি থেকে দেয় লক্ষ্মীবাঈ। ঝাঁসি থেকে দেয় লক্ষ্মীবাঈ। বারেলি যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, সেখান থেকে দেয় হচ্ছে খান বাহাদুর খান। খান বাহাদুর খান বারেলি থেকে দেয়। আরা, যেটা বিহারে অবস্থিত, সেখান থেকে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। সেখান থেকে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। অসম, সেখান থেকে মনিরাম দেওয়ান।
সেখান থেকে মনিরাম দেওয়ান। তাহলে যে মহাবিদ্রোহের সূত্রপাত মেরাটে হয়েছিল 1857 সালের 10th মে, সেই আন্দোলন দিল্লি থেকে নেতৃত্ব দেয় দ্বিতীয় বাহাদুর শাহ, লখনৌ থেকে নেতৃত্ব দেয় বেগম হজরত মহল, কানপুর থেকে নেতৃত্ব দেয় নানা সাহেব, ঝাঁসি থেকে নেতৃত্ব দেয় লক্ষ্মীবাই, বারেলি থেকে নেতৃত্ব দেয় খান বাহাদুর খান, আরা যেটা বিহারে অবস্থিত সেখানে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং, অসম থেকে নেতৃত্ব দেয় মনিরাম দেওয়ান। ওকে, তাহলে এখানে কি বলছে, রানী লক্ষ্মীবাই কোথা থেকে বিদ্রোহ নেতৃত্ব দেন, তাহলে কি হবে, ঝাঁসি থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দেন। বোঝা গেল? চলো নেক্সট। ভারতে ব্রিটিশ বাগিচা শিল্পের প্রেক্ষাপটে বিঘা শব্দটি কি নির্দেশ করে? বিঘা তোমরা সবাই পরিচিত, এটাতে বলে দেওয়ার কিছুই নেই, এটা একটা জমির পরিমাপ একক, এটা একটা জমির পরিমাপের একক। 1 বিঘা সমান সমান 20 কাঠা। 1 বিঘা সমান সমান 20 কাঠা। নেক্সট কোশ্চেন, নিচের কোন বছর হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়েছিল এবং অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল? কিছুক্ষণ আগেই আমরা দেখলাম একটা তিলক হোম রুল লীগ, একটা অ্যানি বেসান্ত হোম রুল লীগ। তিলক হোম রুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়? তিলক হোম রুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়? এপ্রিল 1916 সালে। এবং অ্যানি বেসান্ত হোম রুল লীগ কবে প্রতিষ্ঠা হয়? সেপ্টেম্বর 1916 সালে। ঠিক আছে, তাহলে হোম রুল লীগ প্রতিষ্ঠিত কবে হয়েছিল? এখানে কোনো তিলক বা অ্যানি বেসান্ত এখানে উল্লেখ করেনি, জাস্ট হোম রুল লীগ উল্লেখ করেছে। তাহলে কি বলবো? অ্যান্সার অপশন ডি, 1916 সালে। ঠিক আছে, এবং এর ফলস্বরূপ আমরা জানি এই সময় অ্যানি বেসান্ত এই হোম রুল লীগকে কেন্দ্র করে তিনি এত জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই জন্য ডিসেম্বর 1917 সালে ক্যালকাটায় কংগ্রেসের যে অধিবেশন হয় সেখানে কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয় অ্যানি বেসান্তকে, এবং তিনি হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। ঠিক, চলো। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই বিখ্যাত উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এই উক্তিটি কার তোমরা সবাই জানো, এটা আর বলে দেওয়ার কিছু নেই। অপশন সি, বাল গঙ্গাধর তিলক। এই উক্তিটি যখন তিনি এপ্রিল 1916-তে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন তখন তিনি এই উক্তিটি দিয়েছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট এবং আমি তা অর্জন করবই, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এই উক্তিটি তিনি হোম রুল লীগ আন্দোলনের সময় তিনি এই উক্তিটি দিয়েছিলেন। বাল গঙ্গাধর তিলককে আমরা কি নামে জানি? লোকমান্য তিলক। বাল গঙ্গাধর তিলককে আমরা কি নামে জানি? লোকমান্য তিলক নামে জানি, বা এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ওকে, তিনি দুটো পত্রিকা প্রকাশ করেন, একটা কেসারি, একটা মারাঠা। মারাঠা হচ্ছে ইংরেজি ভাষায়, কেসারি হচ্ছে মারাঠা ভাষায়। তিনি দুটো উৎসব, তিনি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর জন্য, তিনি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর জন্য তিনি দুটো উৎসব প্রচলন করেন। একটা গণপতি উৎসব 1893 সালে, আর শিবাজী উৎসব 1895 সালে। ঠিক, চলো। এবং তাকে আমরা কি বলি? লোকমান্য তিলক বলে থাকি। কলকাতায়, কোশ্চেন নাম্বার 18, কলকাতায় হিন্দু কলেজের শিক্ষক
হেনরি ভিভিয়ান ডিরেজিও আমূল পরিবর্তনবাদী ধারণা প্রচার করেছিলেন এবং তার ছাত্রদের সমস্ত কর্তৃপক্ষকে প্রশ্ন করতে উৎসাহিত করেছিলেন। এই আন্দোলনটির নাম কি? সবাই জানো, নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট। কোশ্চেন নাম্বার অপশন বি। সেই সময় ভারতীয় সমাজে যে কুসংস্কার বা ধর্মীয় যে কুসংস্কারগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন করতে শেখায় কে? ভিভিয়ান ডিরোজিও। সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন তোলার সুযোগ করে দেয় বা প্রশ্ন করতে এটা কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, এই কুসংস্কারগুলো কেন রয়েছে তার এগেনস্টে প্রতিবাদ করতে বা প্রশ্ন করতে কে শেখায়? ভিভিয়ান ডিরোজিও। এবং তার যে আন্দোলন সেটাকে আমরা কি বলি? নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ইয়ং বেঙ্গল মুভমেন্ট। কোশ্চেন নাম্বার 19। মহাদেব গোবিন্দ রানাডে তার সারা জীবন উৎসর্গ করেছিলেন কিসের জন্য? কিসের জন্য? প্রার্থনা সমাজের জন্য। কিসের জন্য মহাদেব গোবিন্দ রানাডে তার সারা জীবন উৎসর্গ করেছিলেন? কিসের জন্য? প্রার্থনা সমাজের জন্য। কিন্তু এই প্রার্থনা সমাজ কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেনি। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1867 সালে। 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে মহাদেব গোবিন্দ রানাডে সেটাকে আরো এগিয়ে নিয়ে গেছিলেন। এছাড়াও মহাদেব গোবিন্দ রানাডের দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান নাম পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা, যেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1870 সালে। যেটা তিনি প্রতিষ্ঠা করেন 1870 সালে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 20। নিচের কোনটি ভারতীয় ইউনিয়নে যোগদানকারী শেষ দেশীয় রাজ্যগুলির মধ্যে একটি ছিল? ওকে, তাহলে আমরা জানি একটা আইন এসেছিল যার নাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এবং এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ যে প্রভিন্স গুলো ছিল সেটা দুটি ভাগে বিভক্ত হবে। ব্রিটিশ সেই সময় ভারত সাধারণত দুটি ভাগে বিভক্ত ছিল, একটা ব্রিটিশ প্রভিন্স আর একটা যে প্রিন্সলি স্টেট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 বলা হচ্ছে যে ব্রিটিশ প্রভিন্স ছিল সেটাকে দুটি ভাগে ভাগ করা হবে, একটা ইন্ডিয়া, একটা পাকিস্তান। এবং প্রিন্সলি স্টেট ছিল, সেই প্রিন্সলি স্টেটকে অপশন দেওয়া হয় তোমরা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারো, তোমরা ভারতের সাথেও যুক্ত হতে পারো। ঠিক, এবং এই সূত্র ধরে ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে প্রায় 552টা প্রিন্সলি স্টেট ছিল। ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে প্রায় 552টা প্রিন্সলি স্টেট ছিল। সেগুলো সর্দার বল্লভভাই প্যাটেলের অনুগ্রহে এই 552খানার মধ্যে প্রায় 549টা রাজ্য ভারতের সাথে যুক্ত হয়ে যায়, কিন্তু 3টে ছিল এক্সেপশনাল বা ব্যতিক্রম। একটা হচ্ছে কাশ্মীর, সেকেন্ড হচ্ছে জুনাগড়, এবং থার্ড হচ্ছে হায়দ্রাবাদ। কাশ্মীর যুক্ত হয় ভারতের সাথে, যুক্ত হয় 16ই অক্টোবর 1947-এ। জুনাগড় যুক্ত হয় 20th ফেব্রুয়ারি 1948-এ। 1948-এ। এবং হায়দ্রাবাদ যুক্ত হয় 17 সেপ্টেম্বর
1948 অপারেশন পোলোর মাধ্যমে, ঠিক আছে। তাহলে তিনটে রাজ্য যুক্ত হতে চায়নি, তার মধ্যে কাশ্মীর, জুনাগড় এবং হচ্ছে হায়দ্রাবাদ। কাশ্মীর যুক্ত হয় 16 অক্টোবর 1947-এ, জুনাগড় যুক্ত হয় 20 ফেব্রুয়ারি 1948-এ এবং হায়দ্রাবাদ যুক্ত হয় 17 সেপ্টেম্বর 1948-এ অপারেশন পোলোর মাধ্যমে। অর্থাৎ ভারত সরকার অপারেশন পোলো একটা লঞ্চ করে এবং পুলিশি পদক্ষেপের মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয় 17 সেপ্টেম্বর 1948-এ। তাহলে এবার তোমরাই বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, তাহলে আশা করি আজকে আমরা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ইতিহাসের যে প্রিভিয়াস ইতিহাসের যে কোশ্চেনগুলো এসেছিল 2025 এক্সামিনেশনে সেগুলো আমরা আলোচনা করলাম। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানিও এবং এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।